আজকে আমরা যে পার্টটা নিয়ে শুরু করবো সেটা হচ্ছে ভেক্টরের পরের পার্ট। আগের দিন আমরা দুটো ভেক্টরের যোগ মানে লব্ধি রেজাল্টেন্ট এটা শিখেছি। আজকে আমরা শিখব দুটো ভেক্টরের গুণন বা প্রোডাক্ট। এবার ভেক্টরের গুণন বা প্রোডাক্ট হচ্ছে দু রকমের হয়, একটা হচ্ছে স্কেলার অর ডট গুণন, আর একটা হচ্ছে ভেক্টর অর ক্রস গুণন। এটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট অর ডট প্রোডাক্ট, আর এটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট অর ক্রস প্রোডাক্ট। এবার এই প্রোডাক্টগুলোকে বার করে কি করে, প্রথমেই চলে আসি নামগুলো কেন এরকম হয়েছে। আমি প্রথমে বলে দিই স্কেলার ভেক্টর কেন বলা হয়, স্কেলার গুণন কেন বলা হয়। কারণ হচ্ছে এই স্কেলার গুণন করলে দুটো ভেক্টরের স্কেলার গুণন যদি করা হয় তাহলে গুণফল যেটা বেরোয় সেটা হচ্ছে একটা স্কেলার রাশি বেরোয়। যেমন বল এবং সরণ দুটোই কিন্তু ভেক্টর রাশি, তাদের যদি গুণ করা হয় পাওয়া যায় হচ্ছে কার্য, সেটা কিন্তু একটা স্কেলার রাশি। এখানে হচ্ছে বল আর সরণের মধ্যে স্কেলার গুণন হয়, তার জন্য একটা স্কেলার রাশি পাওয়া যায়। তাই যেহেতু গুণফলটা স্কেলার রাশি পাওয়া যায় এটাকে বলা হয় স্কেলার গুণন। একই রকমভাবে এই দুটো ভেক্টরের গুণ করলে যদি গুণফলটা একটা ভেক্টর রাশি পাওয়া যায় তখন তাকে বলা হয় যে ভেক্টর গুণন, বা ভেক্টর গুণন বলা হয় হচ্ছে এই কারণের জন্য কারণ তাদের গুণ করলে গুণফলটা হচ্ছে একটা ভেক্টর রাশি বেরোবে। ঠিক আছে। আর ডট গুণন বা ক্রস গুণন কেন বলে, কারণ হচ্ছে এই গুণনটাকে প্রকাশ করার সময় দুটো ভেক্টরের মাঝখানে ডট চিহ্ন দেওয়া হয় তাই ডট গুণন, এটা হচ্ছে ক্রস চিহ্ন দেওয়া হয় তাই ক্রস গুণন। এবার আমরা দেখব কি করে এই গুণনগুলোকে নির্ণয় করে। বললাম দুটো ভেক্টর এ আর বি, দুটো ভেক্টর বললাম এ আর বি। এ ভেক্টরটা ইকুয়াল টু হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এইভাবে প্রকাশ করলাম এ ভেক্টরটাকে। আর বি ভেক্টরটাকে একই রকম ভাবে bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bj k ক্যাপ এইভাবে প্রকাশ করলাম। এইভাবে প্রকাশ করার মানেটা কি সেটা আমরা আগেই দেখেছি, যে এইভাবে প্রকাশ করার মানে হচ্ছে i ক্যাপের সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে x অক্ষ বরাবর উপাংশ, j ক্যাপের সঙ্গে সেটা হচ্ছে y অক্ষ বরাবর উপাংশ, আর k ক্যাপের সঙ্গে সেটা হচ্ছে z অক্ষ বরাবর উপাংশের মান। এইবার ভেক্টরের কে দিতে পারে বা ভেক্টরকে দুটো ভেক্টরকে প্রকাশ করা যেতে পারে দু রকম ভাবে, একটা হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ এরকম ভাবে, আর একটা করা যেতে পারে সেটা হচ্ছে দুটো ভেক্টরের মান দেওয়া থাকলো আর তাদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকলো। আমরা লব্ধি নির্ণয়ের ক্ষেত্রে দেখেছি যে দু রকম ভাবে ভেক্টরগুলোকে দেওয়ার জন্য দু রকম পদ্ধতিকে অবলম্বন করতে হয়। যদি আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ দিয়ে দেওয়া থাকে তখন খালি সাধারণ যোগ বিয়োগ যেরকম ভাবে হয় সেরকম ভাবে করলেই হবে, খালি ওই আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপের সহগুলোকে যোগের ক্ষেত্রে যোগ করতে হবে, বিয়োগের ক্ষেত্রে বিয়োগ করতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ দেওয়া থাকলে জিনিসটা অনেক সহজ হয়ে যায়। আর যদি ভেক্টর দুটোর মান এবং তাদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকে তখন হচ্ছে আমরা ওই যে সূত্রগুলো নিয়ে পড়েছিলাম সেটা হচ্ছে ত্রিভুজের সূত্র বা সমান্তরিকের সূত্র বহুভুজের সূত্র, ওগুলোকে অ্যাপ্লাই করে করতে হয়েছিল। ত্রিভুজের সূত্র বা সমান্তরিকের সূত্রের ক্ষেত্রে আমরা দুটো ফর্মুলা পেয়েছিলাম, ওই ফর্মুলাটাকে প্রয়োগ করে ওখান থেকে লব্ধির মান আর ওই লব্ধিটা যে কোনো একটা ভেক্টরের সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে বা কত কোণ করে কোন দিকে কাজ করছে, কোন অভিমুখে কাজ করছে বা ক্রিয়া করছে সেটার মানটাকে বার করতে পেরেছিলাম। এখানেও ওই ভেক্টরগুলোকে কিরকম ভাবে দেওয়া আছে সে অনুযায়ী দুটো পদ্ধতি আছে, সেই দুটো পদ্ধতি এখন আমরা আলোচনা করব। যদি এক্ষেত্রে বলে দিই ওটাই যেমন আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপে দেওয়া থাকলে অনেকটা ইজি ছিল, আর যদি ভেক্টর দুটোর মান আর মধ্যবর্তী কোণ দেওয়া থাকতো তখন আমরা ওই সূত্র প্রয়োগ করে করতাম। এক্ষেত্রে ঠিক উল্টোটা, এক্ষেত্রে যদি দুটো ভেক্টরের মান আর তাদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকে তাহলে সরাসরি সূত্র প্রয়োগ করলেই হয়ে যাবে। আর যদি আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ দেওয়া থাকে তাহলে একটুখানি চিন্তা করে করতে হবে। দুটোই আমরা দেখব। প্রথমে চলে আসি যেটা একটু সহজ, অর্থাৎ দেখা গেল দুটো ভেক্টর এ ভেক্টর তাদের মান দেওয়া আছে, এ ভেক্টরের মানটা এরকম ভাবে লিখলাম মড অফ এ, যেটা খালি এ দিয়েও লেখা যায়, আর একটাকে লিখলাম মড অফ বি ভেক্টর, এটাকে খালি বি দিয়েও লেখা যায়। এটা ধরলাম এ ভেক্টরের মান, এটা হচ্ছে বি ভেক্টরের মান, আর দেয়া আছে অ্যাঙ্গেল অফ এ, অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর আর বি ভেক্টর ইজ ইকুয়াল টু আলফা। আগেরটার মতো করেই ধরলাম, অর্থাৎ দুটো ভেক্টরের মান দেওয়া আছে
আর তাদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে। এক্ষেত্রে যদি ডট গুণন করি তাহলে কি হবে? তো ডট গুণন কিভাবে লিখবো, যে এ ভেক্টর, যেহেতু ডট গুণন এই ডট চিহ্ন দিয়ে বি ভেক্টর ইকুয়াল টু হয় হচ্ছে এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ইন্টু কস অফ তাদের মধ্যবর্তী কোণ, যেটা হচ্ছে আলফা ধরেছে। এটা হচ্ছে দুটো ভেক্টরের যদি মধ্যবর্তী কোণ দেয়া থাকে এবং তাদের মান দেয়া থাকে, তাহলে ডট গুণন হচ্ছে এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে হয়। এটা খুবই সহজ। এবার প্রথমে ডটেরটাই করে নিই, তারপর ক্রস গুণনে যাব। এবার যদি এরকম ভাবে না দেয়া থাকে, দুটো ভেক্টরের মান আর তাদের মধ্যবর্তী কোণ এই ফর্মে যদি না দেয়া থাকে, তার বদলে যদি দেয়া থাকে হচ্ছে, তার আগে একটা জিনিস একটু বলে দিই, এই যে লিখেছিলাম যে a ডট b ইকুয়াল টু a ভেক্টরের মান ইনটু b ভেক্টরের মান ইনটু cos অফ আলফা। লক্ষ্য করে দেখো এখানে a ভেক্টরের মান মানে সেটা একটা স্কেলার রাশি, b ভেক্টরের মান মানে সেটাও একটা স্কেলার রাশি, cos অফ আলফা এটাও কিন্তু একটা স্কেলার রাশি বেরোবে। তিনটে স্কেলার রাশিকে গুণ করলে কি হবে? আমরা একটা স্কেলার রাশি পাবো। অর্থাৎ এখান থেকে গুণ করলে গুণফল যেটা হচ্ছে সেটা একটা স্কেলার রাশি হচ্ছে, ওই কারণে নাম হচ্ছে এটা স্কেলার গুণন। এবার চলে আসি যে দুটো ভেক্টরকে যদি এরকম ভাবে দেওয়া থাকে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ এই ফর্মে দেওয়া থাকে, তখন আমি ডট গুণনটা করব কি করে? তাহলে a ডট b ইকুয়াল টু কি হবে? a এর জায়গায় তাহলে এই a এর যে ফর্মটা যেটা লিখতে হবে, এটা আছে কি ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ। a ভেক্টরের জায়গায় a ভেক্টরের মানটা লিখলাম, ডট এই যে ডট b ভেক্টর যেটা আছে সেটা লিখবো bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। এই এবার গুণ যেরকম ভাবে করে সেরকম ভাবে গুণটা করব। আমরা জানি গুণ কিভাবে করে, তিনটে গুণ তিনটে আছে, মানে হচ্ছে আমরা টোটাল 9 খানা টার্ম পাবো। প্রথমে এটার সাথে এটাকে গুণ করব, তারপরে এটাকে গুণ করব, তারপরে হচ্ছে 3 নম্বরটাকে গুণ করব, দিয়ে তিনটে পাবো। এই করে করে তারপরেরটার সঙ্গে তিনটেকে গুণ করব, আবার তারপরেরটার সঙ্গে তিনটেকে গুণ করব, যেরকম ভাবে বীজগণিতে গুণ করে থাকি সেরকম ভাবে। এবার প্রথমে গুণগুলো দেখি কি হবে, যে ax i ক্যাপ গুণ bx i ক্যাপ, গুণ মানে এখানে হচ্ছে ডট গুণন। এবার স্কেলারের গুণন কিন্তু ডট বা ক্রসের জন্য আলাদা হয় না। স্কেলারের গুণন মানে ডট চিহ্ন দিয়ে করলেও যা হয়, ক্রস চিহ্ন দিয়ে করলে একই হয়। গুণ মানে খালি মানগুলোর গুণ হবে। তার মানে এখানে স্কেলার যেটা আছে ax আর bx, যেটা হচ্ছে স্কেলার মান, সেই দুটো তাহলে সামনে চলে আসবে যখন এই দুটোকে গুণ করব, ax i ক্যাপ ডট bx i ক্যাপ। এটা যখন করব স্কেলার দুটো সামনে চলে আসলো ax bx, তারপরে কি হবে? এই যে ভেক্টর দুটোর মধ্যে ডট হবে, i ক্যাপ ডট আছে বলে ডট i ক্যাপ। এবার i ক্যাপ ডট i ক্যাপ করলে কত হয় সেটা একটু দেখে নিই। সেটা আমরা কোথায় লিখবো? এখানেই লিখি i ক্যাপ ডট i ক্যাপ। এটা করলে কত হয়? একটু আগে কি বললাম যে আরেকটা যে ডটের ফর্মুলা সেটা হচ্ছে দুটো ভেক্টরের মানের গুণফল গুণ cos অফ তাদের মধ্যবর্তী কোণ। সেই ফর্মুলা যদি করি তাহলে i ক্যাপের মান গুণ i ক্যাপের মান ইনটু cos অফ ওদের মধ্যবর্তী কোণ কি হবে? দুটো একই ভেক্টর, তার মানে দুটো একই দিকে কাজ করছে। একই দিকে কাজ করছে মানেই হচ্ছে তাদের মধ্যবর্তী কোণটা কত হবে? 0 ডিগ্রি হবে। তাহলে এখানে হবে cos অফ 0 ডিগ্রি। cos 0 মানে 1, আর i ক্যাপ হচ্ছে এক ধরনের একক ভেক্টর, তার মানে তাদের মান 1। তাহলে এটাও 1, এটাও 1, এটাও 1, তিনটে এককে গুণ করলে 1। ঠিক একই কারণের জন্য যদি আমি j ক্যাপ ডট j ক্যাপ করি তাহলেও কি হবে? j ক্যাপের মান গুণ j ক্যাপের মান, দুটো একক ভেক্টর বলে 1, ইনটু cos অফ ওদের মধ্যবর্তী কোণ। এবার cos অফ ওদের মধ্যবর্তী কোণ কত হবে? একই ভেক্টর, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে, কারণ একই দিকে কাজ করছে y অক্ষ বরাবর। তাহলে ওটা 1 হবে, ইনটু 1 কে গুণ করলে 1। ঠিক একই কারণের জন্য k ক্যাপ ডট k ক্যাপ যখন করব তখনও কিন্তু 1ই পাবো। তার মানে সেম একক ভেক্টর যদি হয় তাদের ডট গুণন করলে 1 হয়। তার মানে এখানে ax bx তার সঙ্গে i ক্যাপ ডট i ক্যাপ মানে হচ্ছে 1 হবে। নেক্সট পরের যে পার্টটা আছে প্লাস, এটার সঙ্গে গুণ করব হচ্ছে দ্বিতীয় টার্ম ax i ক্যাপ ডট by j ক্যাপ। স্কেলার স্কেলার গুণ করে আগেই করে দেবো। স্কেলারটা কত আছে? ax আর এখানে by, তাহলে ax by, আর ডট হবে কাদের মধ্যে? i ক্যাপ ডট এখানে j ক্যাপ আছে, i ক্যাপ ডট j ক্যাপ। এবার
এর আগে দেখলাম আই ক্যাপ ডট আই ক্যাপ করলে কি হয়, জে ক্যাপ ডট জে ক্যাপ করলে কি হয়, বা কে ক্যাপ ডট কে ক্যাপ করলে কি হয়, কিন্তু এখানে কি আছে আই ক্যাপ ডট জে ক্যাপ আলাদা আছে। এদের ক্ষেত্রে কি হবে করে দেখি, আই ক্যাপ ডট জে ক্যাপ কি হবে, আই ক্যাপের মান গুণ জে ক্যাপের মান ইনটু কস অফ ওদের মধ্যবর্তী কোণ। এবার আই ক্যাপ কাজ করে ধনাত্মক এক্স অক্ষ বরাবর, জে ক্যাপ কাজ করে ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর। তাহলে এটা এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর, মধ্যবর্তী কোণ কত হবে 90 ডিগ্রি। তার মানে এখানে ওদের মধ্যবর্তী কোণ হবে 90। cos 90 মানে কত 0, 0 এর সঙ্গে যাই গুণ করব সব মিলে 0 হয়ে যাবে। তার মানে এই পার্টটা কত হয়ে যাবে 0, এই পার্টটা হয়ে যাবে 0। একই রকম ভাবে যদি একটু চিন্তা করি, তার মানে আই ক্যাপ ডট জে ক্যাপ না থেকে যদি আই ক্যাপ ডট কে ক্যাপ বা কে ক্যাপ ডট জে ক্যাপ এরকম যদি থাকতো, মানে সেম একক ভেক্টর যদি না হয়, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে, কারণ প্রত্যেকটা অক্ষের মধ্যে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। একটা কাজ করে এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই, একটা জে, তাদের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি করে হওয়ার জন্য cos অফ 90 ডিগ্রি 0। তার মানে যখনই ডিফারেন্ট একক ভেক্টরের মধ্যে ডট গুণন করব, অর্থাৎ i ডট জে বা জে ডট কে বা কে ডট আই এরকম যখন করব, তখন কিন্তু ইকুয়াল টু 0 হবে। আর সেম হলে তখন কত হবে 1 হবে। যে সেম তখন কত হয়েছে 1, আর যদি ডিফারেন্ট হয় তখন হয়ে যাবে হচ্ছে 0। তাহলে এখানে এটা হয়ে গেল হচ্ছে 0। একই রকম ভাবে যখন 3 নম্বরটা করব, ax bj i ক্যাপ ডট কে ক্যাপ, ওই যে ডিফারেন্ট আছে একক ভেক্টর, তার মানে এটা করলে 0। তাহলে ঠিক যে কারণের জন্য এটা 0 হয়েছে, কারণ 0 এর সঙ্গে যাই গুণ করি না কেন এটা 0 হয়ে যাবে, টোটালটাই 0। একই রকম ভাবে একই কারণের জন্য ওইটাও 0 হয়ে যাবে, কারণ এখানে i ক্যাপ ডট কে ক্যাপ আছে। তাহলে তিনটের মধ্যে খালি একটা পড়ে থাকে, পরেরটাই চলে যায়, সেটা হচ্ছে এইটার সঙ্গে এই তিনটে গুণ করব, ay j ক্যাপ তার সঙ্গে করব হচ্ছে এই তিনটে। প্রথমে হচ্ছে ay j ক্যাপ ডট bx i ক্যাপ, এই যে j ক্যাপ আর i ক্যাপ আছে, ডট করলে 0 হবে, তার মানে এই পার্টটাকে করলে 0 হবে, প্লাস পরের যেটা আছে ay j ক্যাপ ডট by j ক্যাপ, এখানেও j ক্যাপ এখানেও j ক্যাপ, ডট করলে 1, তার মানে এই টার্মটা থাকবে, অর্থাৎ ay by গুণ j ক্যাপ ডট j ক্যাপ করলে 1 হবে, অর্থাৎ ay by টা থাকবে, ay by টা থাকবে, কারণ এর সঙ্গে গুণ 1 হচ্ছে। নেক্সট পরেরটা কি হবে, ay j ক্যাপ ডট bz k ক্যাপ, আবার j ক্যাপ আর k ক্যাপ আছে, তাহলে 0 হয়ে যাবে। তাহলে এখানেও কিন্তু তিনটের মধ্যে দুটো 0 হলো, একটা থেকে গেল। নেক্সট পরেরটা কি হবে, এটার সঙ্গে এই তিনটে করলে কি হবে, কে ক্যাপের সঙ্গে যখন আই ক্যাপ করব এটা 0 হবে, প্লাস কে ক্যাপের সঙ্গে যখন জে ক্যাপ করব এটা 0 হবে, প্লাস কে ক্যাপের সঙ্গে যখন কে ক্যাপ করব এইটা কিন্তু 1 হবে, অর্থাৎ এই টার্মটা কিন্তু থাকবে। তার মানে কত হবে, az bj কে ক্যাপ আর কে ক্যাপ করলে 1, তার মানে az bj টার্ম। তাহলে 9টা যে টার্ম ছিল, সেই 9টা টার্মের মধ্যে 6টা টার্ম কিন্তু 0 হয়ে গেল, 9টা টার্মের মধ্যে 6টা টার্ম 0 হয়ে গেল, আর 3টে টার্ম থেকে গেল। এই 3টে টার্ম আমাকে মনে রাখতে হবে, কি কি, ax bx ay by az bz। এবার আমি যদি 0 গুলোকে বাদ দিয়ে লিখি, তার মানে যদি i ক্যাপ j ক্যাপ আর k ক্যাপ এই ফর্মে দেয়া থাকে, তখন তাদের ডট গুণন করলে ইকুয়াল টু হবে হচ্ছে ax bx প্লাস ay by প্লাস az bz। অর্থাৎ এটাকে মনে রাখবো কি করে, যে i ক্যাপ j ক্যাপ আর k ক্যাপের সহগগুলোর গুণফলের যোগ। এই যে এখানে দেখো i ক্যাপের সহগ হচ্ছে এইটা, এখানেও i ক্যাপের সহগ হচ্ছে এইটা, এদের যে সহগ আছে তাদের গুণফল যোগ j ক্যাপের সহগের গুণ যোগ k ক্যাপের সহগের গুণ, অর্থাৎ সহগগুলোর গুণফলের, এই সহগগুলোর গুণফল তাদের যোগ। i ক্যাপ মানে i ক্যাপ j ক্যাপ আর k ক্যাপ দিয়ে যদি দুটো ভেক্টরকে দেয়া থাকে, তখন তাদের ডট গুণন করলে ওই i ক্যাপ j ক্যাপ আর k ক্যাপের যে সহগগুলো থাকে তাদের গুণ করে যোগ করতে হবে, এইভাবে মনে রাখবে, তাদের সহগগুলোকে গুণ করে যোগ করতে হবে, এটাই। আর যদি মধ্যবর্তী কোণ আর ভেক্টর দুটোর মান দেয়া থাকে, তখন হচ্ছে ওই ভেক্টর দুটোর মানের গুণফল গুণ cos অফ ওদের মধ্যবর্তী কোণ বা কোসাইন অফ ওদের মধ্যবর্তী কোণ, এটা করলেই হয়ে যাবে। এটাই হচ্ছে ডট গুণন। এরপরে চলে আসবো ক্রস গুণন। একটা দুটো করলে জিনিসটা আরো পরিষ্কার হয়ে যাবে।
এবার চলে ক্রস গুণনের ক্ষেত্রে আমি বললাম ভেক্টর দুটো এটাই আছে। এবার এখানেও তাহলে সেই দুটো নিয়ম, যদি ভেক্টর দুটোর মান আর মধ্যবর্তী কোণ দেওয়া থাকে একটা নিয়ম হবে, আর যদি ভেক্টর দুটোকে আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ মানে এই ফর্মে দেওয়া থাকে তাহলে এক রকমের সূত্র হবে। প্রথমে ধরলাম ভেক্টর দুটোর মান দেওয়া আছে, এই ভেক্টরের মান হচ্ছে এটা, বি ভেক্টরের মান হচ্ছে এটা, এবং তাদের মধ্যবর্তী কোণ অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর এন্ড বি ভেক্টর ইজ ইকুয়াল টু আলফা। এক্ষেত্রে যদি ক্রস গুণন হয় তাহলে ক্রস গুণন কিভাবে লিখবো, যে এ ক্রস বি, এই যে ক্রস দিয়ে লিখবো। আর যদি এরকম ফর্মে দেওয়া থাকে দুটো ভেক্টরের মান আর মধ্যবর্তী কোণ, তাহলে গিয়ে ক্রস ভেক্টরের সূত্রটা হবে এরকম, দুটো ভেক্টরের মান a এর মান গুণ b এর মান ইনটু আগেরটা কি হয়েছিল কোসাইন অফ তাদের মধ্যবর্তী কোণ, এটা হবে হচ্ছে সাইন অফ তাদের মধ্যবর্তী কোণ আলফা। এটা কিন্তু একটা ব্যাপার আছে যে এটাও একটা স্কেলার রাশি, এটাও স্কেলার, এটাও স্কেলার, তিনটে স্কেলারকে গুণ করলে তো হিসাব মতো একটা স্কেলার রাশি আসার কথা, তাহলে এটা তো হিসাব মতো একটা স্কেলার রাশি হয়ে গেল। কিন্তু আমি প্রথমেই বলেছিলাম যে এটাকে ভেক্টর গুণন বলে এই কারণে কারণ গুণফলটা হচ্ছে একটা ভেক্টর রাশি বেরোবে। তো এটাকে তাহলে ভেক্টর রাশি কি করে বোঝাবো, এটা কিন্তু একটা নির্দিষ্ট দিক থাকে, তার জন্য এটা হচ্ছে এই গুণনের সাংখ্য মান, আর এর যে এটা যেহেতু একটা ভেক্টর রাশি ওই কারণের জন্য এর সঙ্গে একটা n ক্যাপ এরকম দেওয়া থাকে। n ক্যাপ হচ্ছে একটা একক ভেক্টর যার অভিমুখ হচ্ছে a ক্রস b বরাবর কাজ করে। যেহেতু একক ভেক্টর মান এক, তাহলে গুণ করলে এই মানটা অপরিবর্তিত থাকবে, আর অভিমুখটা হচ্ছে a ক্রস b বরাবর কাজ করে, অর্থাৎ গুণফল হচ্ছে একটা ভেক্টর রাশি বেরোলো, তার মানে এটা হচ্ছে ভেক্টর গুণন। এবার প্রশ্ন আসছে যে a ক্রস b কোন দিকে কাজ করে, a ক্রস b কোন দিকে কাজ করে তার জন্য একটা নিয়ম আছে, সেটাকে বলা হয় ডান পাকের কক্সক্রু নিয়ম, বা ডান পাকের স্ক্রু, মানে ডান দিকে ঘোরালে যে স্ক্রুগুলো আটকে যায় ভেতরের দিকে ঢোকে তাকে বলা হয় ডান পাকের স্ক্রু। সেই ডান পাকের স্ক্রুয়ের নিয়মটাকে ফলো করলে আমরা ওই a ক্রস b কোন দিকে কাজ করবে সেটা আমরা বুঝতে পারবো। কি করে দেখো, বললাম এটা একটা ভেক্টর a, এটা একটা ভেক্টর b, এটা a ভেক্টর এটা b ভেক্টর, এবং তাদের মধ্যবর্তী কোণ ধরেছি আমরা আলফা। এবার যদি a ক্রস b করি তাহলে কি করতে হয়, a থেকে b এর দিকে এরকম ভাবে একটা তীর চিহ্ন দিয়ে অ্যাঙ্গেলটাকে নিতে হবে, অর্থাৎ ডান পাকের একটা স্ক্রুকে আমরা ওই a থেকে b এর দিকে এরকম ভাবে ঘোরাবো। এবার একটা ডান পাকের স্ক্রুকে যদি আমরা এরকম ভাবে ঘোরাই তাহলে কি হবে, এরকম ভাবে যদি একটা ডান পাকের স্ক্রুকে ঘোরাই তাহলে কি হবে, সেটা আস্তে আস্তে এদিকে উপরের দিকে খুলে আসবে, মানে এরকম বেরিয়ে আসবে, অর্থাৎ তার অভিমুখটা কোন দিকে হবে, এই তলের সঙ্গে লম্বভাবে বাইরের দিকে হবে। দেখো a থেকে b বরাবর যদি একটা ডান পাকের স্ক্রুকে ঘোরাই, এরকম ভাবে যদি ঘোরাই, তাহলে সেটা ভেতরের দিকে ঢোকে, আর আমি ঘোরাচ্ছি যে এই দিক থেকে দিকে এরকম ভাবে। তো এক্ষেত্রে নিয়ম হচ্ছে ওই ডান পাকের স্ক্রুয়ের অগ্রভাগ যেদিকে ক্রিয়া করে ওই a ক্রস b বা ওই ভেক্টরের অভিমুখ সেই দিকেই হবে, অর্থাৎ a ক্রস b করলে a থেকে b বরাবর এরকম একটা ডান পাকের স্ক্রুকে ঘোরালে তার অগ্রভাগের অভিমুখ যেদিকে থাকবে সেটাই হবে হচ্ছে a ক্রস b এর অভিমুখ। তাহলে এদিক বরাবর যদি একটা ডান পাকের স্ক্রুকে ঘোরানো হয় এরকম ভাবে, তাহলে স্ক্রুটা আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে আসে, তাহলে তার অগ্রভাগের অভিমুখ কোন দিকে হবে, তলের সঙ্গে লম্বভাবে বাইরের দিকে, তলের সঙ্গে লম্বভাবে বাইরের দিকে। তার মানে এখানে a ক্রস b করলে এমন একটা ভেক্টরকে বোঝাবে যার অভিমুখ কি হবে, এই তল মানে বোর্ডের যে তলটা আছে তলের সঙ্গে লম্বভাবে বাইরের দিকে। আর এটাই যদি আমি b ক্রস a করতাম, b ক্রস a, তখন কি হতো, b থেকে এর দিকে এরকম ভাবে অ্যাঙ্গেলটাকে নিতে হতো, b থেকে এর দিকে, এবং সেই দিক বরাবর যদি এরকম ভাবে আমি কোন একটা ডান পাকের স্ক্রুকে ঘোরাতাম তাহলে কি হতো, সেটা ভেতরের দিকে ঢুকে যেত, তার অগ্রভাগটা কোন দিকে হতো, তখন তলের সঙ্গে লম্বভাবে ভেতরের দিকে অগ্রসর হতো, তখন তার মানে b ক্রস a হচ্ছে এই তলের সঙ্গে লম্বভাবে ভেতরের দিকে কাজ করতো বা অন্তর্মুখী ভাবে কাজ করতো। তার মানে a ক্রস b করি বা b ক্রস a করি, দুটোই হচ্ছে এমন একটা ভেক্টর যার অভিমুখ কোন দিকে হবে, a আর b যে তলে আছে মানে এখানে বোর্ডের তল তার উপর লম্ব দিকে, এবার লম্বভাবে বাইরের দিকে হবে নাকি ভেতরের দিকে হবে সেটা নির্ভর করছে আমি a ক্রস b করছি নাকি b ক্রস a করছি, মানে ভেক্টরগুলো যেরকম থাকবে সেই অনুযায়ী আমি
ওই ডান পাকে স্কুলের যে নিয়মটা আছে ওটাকে ফলো করে বুঝতে পারবো যে তলের সঙ্গে লম্বভাবে ভেতরের দিকে হবে নাকি বাইরের দিকে হবে। তার মানে এখানে কিন্তু a ক্রস b আর b ক্রস এ কিন্তু মানটা কি হবে, এই মানটাই হবে, অভিমুখটা কিন্তু আলাদা হবে। একটা তলের সঙ্গে লম্বভাবে বাইরের দিকে হলে একটা ভেতরের দিকে হবে, অর্থাৎ একটার সাপেক্ষে একটা মাইনাস হয়। a ক্রস b ইকুয়াল টু মাইনাস অফ b ক্রস a, মানটা এক হয়, অভিমুখটা আলাদা। ডটের ক্ষেত্রে কিন্তু a ডট b আর b ডট a একই ছিল, তো ওইখানে অভিমুখের কোনো ব্যাপার ছিল না, আর ওইখানে গুণফলটা একটা স্কেলার বেরিয়েছিল, তাই a ডট b করলেও যা হয়েছিল b ডট a করলেও একই হয়েছিল। এইখানে কিন্তু এক হয় না। তাহলে ওই n ক্যাপ যেটা লিখেছিলাম, তাহলে n ক্যাপ তার মানে হচ্ছে a ক্রস b বরাবর একটা একক ভেক্টর, মানে হচ্ছে a আর b যে তলে অবস্থিত তার সাথে লম্বভাবে থাকা একটা একক ভেক্টর। ঠিক আছে, এটা হয়ে গেল। এটা হচ্ছে যদি দুটো ভেক্টরের মান আর তাদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকে তখন ক্রস ভেক্টর নির্ণয় করার নিয়ম হচ্ছে এটা। এরপরে চলে আসি হচ্ছে যদি এরকম ভাবে না থেকে এরকম ভাবে থাকে, i ক্যাপ j ক্যাপ a ক্যাপ এই ফর্মে দেওয়া থাকে, তখন যদি আমি a ক্রস b করি তাহলে কি হবে, ওই ডটের ক্ষেত্রে যেরকম ভাবে করেছিলাম 3টে গুণ 3টে করে যেরকম ভাবে করেছিলাম এখানেও ঠিক সেরকম ভাবেই করব। কি করব, এই যে প্রথমে a ভেক্টরের মানটা লিখছি, তারপরে b ভেক্টরের মানটা লিখছি। ঠিক আগেরটা যেরকম ভাবে করেছিলাম সেরকম ভাবেই করছি। এবার কি করতে হবে, ওই এটার সঙ্গে প্রথমে 3 থেকে এরকম ভাবে গুণ করব, তারপরে পরেরটার সঙ্গে তারপর দেন 9টা টার্ম হবে। আগেরবার ওই 9টার মধ্যে 6টাই শূন্য হয়েছিল, 3টে পড়েছিল। এবার এখানে দেখব কি হবে। আচ্ছা, এবার আগেরবার মনে করে দেখো, আমরা যখনই গুণ করতে গেছি তখন আমাদের যেটা লেগেছে সেটা হচ্ছে ওই ইউনিট ভেক্টর বা একক ভেক্টরগুলোর মধ্যে ডট করলে কি হয়। তো এটা ডট গুণন ছিল বলে তাই এখানে কিন্তু ক্রস গুণন, তার মানে এখানে জানতে হবে একক ভেক্টরগুলোর মধ্যে ক্রস করলে কি হয়, সেটা আগের থেকেই করে রাখি, তাহলে পরে যখন গুণটা করব একবার ওটা বসিয়ে দিতে গেলে আমাদের সুবিধা হবে। আগেরবার যেমন করতে করতে পাশে গিয়ে করেছি, এবার আমরা সেটাকে আগেই করে নিই, দেখি কি হয়। প্রথম হচ্ছে সেম যদি একক ভেক্টর হয় তাহলে কি হবে, মানে i i j j k k, তাহলে i ক্রস i করলে কি হবে, এটা যে প্রথমেই যে নিয়মটা বললাম, কি নিয়ম, এটা দুটো ভেক্টরের মান আর তাদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে কি হয়, i প্রথম ভেক্টরটার মান গুণ দ্বিতীয় ভেক্টরটার মান ইনটু তাদের সাইন অফ ইনটু সাইন অফ তাদের মধ্যবর্তী কোণ, অর্থাৎ i ক্যাপ আর i ক্যাপ দুটো একই ভেক্টর, মধ্যবর্তী কোণ 0, তার মানে হবে সাইন অফ 0 ডিগ্রি, আর তার সঙ্গে একটা এরকম n ক্যাপ। n ক্যাপ এই কারণের জন্য, বোঝানোর জন্য, এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। n ক্যাপ হচ্ছে ওই যেটা বললাম, ওই এখানে হচ্ছে i ক্যাপ ক্রস i ক্যাপ যেদিকে কাজ করবে সেই অভিমুখ বরাবর একটা একক ভেক্টর। এবার দেখো এটা কিন্তু sin 0 মানে 0, অর্থাৎ টোটালটা একটা 0 হবে, কিন্তু এটা যেহেতু একটা ভেক্টর গুণফল তার মানে এটা একটা ভেক্টর রাশি বেরোবে, অর্থাৎ এখান থেকে একটা শূন্য ভেক্টর বেরোবে, তার মানে এটা হবে শূন্য ভেক্টর যার মান হচ্ছে 0। আগের টাইম মনে করে দেখো সেম ভেক্টরের মধ্যে ডট গুণন করেছিলাম তখন 1 বেরিয়েছিল, আর যদি সেম না হয় ডিফারেন্ট হয় তখন 0 হয়েছিল, কিন্তু এখানে উল্টে গেল, কারণ আগেরটা cos ছিল এটা sin দিয়ে হচ্ছে। একটু মিল করে করবে দেখবে জিনিসটা অনেকটাই সহজ। নেক্সট একই রকম ভাবে, তার মানে যদি আমি সেম ভেক্টর j ক্যাপ ক্রস j ক্যাপ করি, ওই একই কারণের জন্য এটাও শূন্য ভেক্টর হবে। একই রকম ভাবে k ক্যাপ ক্রস k ক্যাপ যদি করি একই কারণের জন্য শূন্য ভেক্টর হবে। এবার চলে আসি তাহলে ডিফারেন্ট করলে কি হবে, আগেরটা যেটা ডিফারেন্ট করলে 0 হয়েছিল, এখানে দেখি ডিফারেন্ট করলে কি হবে। চলে আসি i ক্যাপ ক্রস j ক্যাপ, এটা করলে কি হবে, লক্ষ্য করে দেখো i ক্যাপ তার মান j ক্যাপ তার মান ইনটু সাইন অফ তাদের মধ্যবর্তী কোণ। এবার i আর j এর মধ্যবর্তী কোণ কত হবে, একটা x অক্ষ বরাবর একটা y অক্ষ বরাবর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে এটা sin 90 ডিগ্রি হবে। তারপরে কি হবে, এখানে একটা একক ভেক্টর হবে, এই একক ভেক্টরটা কোন দিকে কাজ করবে, i আর j যে তলে অবস্থিত তার উপর লম্বভাবে, লম্বভাবে কোন দিকে, বাইরের দিকে না ভেতরের দিকে, সেটা নির্ভর করছে আমি কি করছি, i ক্রস j করছি নাকি j ক্রস i করছি। একটু যদি ছবিটা আঁকি তাহলে ভালো বুঝতে পারবে। এটা x অক্ষ
তাহলে এদিক বরাবর কাজ করছে আই ক্যাপ, এটা ওয়াই অক্ষ, এদিক বরাবর কাজ করছে জে ক্যাপ, এটা জেড অক্ষ, এদিক বরাবর কাজ করছে কে। এবার আমি কি করছি, আই ক্রস জে, তাহলে আই কাজ করছে এদিকে, জে এদিকে, তাহলে আই ক্রস জে মানে হচ্ছে এদিক থেকে এদিকে আমি এরকমভাবে অ্যাঙ্গেলটাকে নেব, এবং এই তীর চিহ্ন বরাবর যদি আমি একটা ডান পাকে স্ক্রুকে ঘোরাই তাহলে কি হবে, সেটা আস্তে আস্তে উপরের দিকে উঠে চলে আসবে। উপরের দিকে উঠে চলে আসা মানে হচ্ছে ধনাত্মক জেড অক্ষ বরাবর। এখানে তো এই তলের মধ্যে দেখেছি বলে তাই এক্স আর ওয়াই যেরকম হয়, এটা ধনাত্মক জেড অক্ষ বরাবর এদিকে হবে। অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে, আই ক্যাপ ক্রস জে ক্যাপ করলে তার অভিমুখটা হচ্ছে এই তলের সঙ্গে লম্বভাবে বা বোর্ডের তলের সাথে লম্বভাবে বাইরের দিকে। এবার বাইরের দিকে মানে হচ্ছে ধনাত্মক জেড অক্ষ বরাবর। তার মানে এই যে একক ভেক্টরটা নিয়েছি তার অভিমুখ হবে হচ্ছে ধনাত্মক জেড অক্ষ বরাবর। আর ধনাত্মক জেড অক্ষ বরাবর একক ভেক্টর মানেই হচ্ছে আমরা জানি কে ক্যাপ। তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি হবে কে ক্যাপ। এবার এটার মানও এক, ইউনিট ভেক্টর বা একক ভেক্টর বলে, এটাও এক, sin 90ও এক, তাহলে পুরো থাকছে খালি কে ক্যাপ। তার মানে আই ক্যাপ ক্রস জে ক্যাপ করলে পুরো থাকে হচ্ছে কে ক্যাপ। একই রকম ভাবে যদি আমি জে ক্যাপ ক্রস কে ক্যাপ করি, জে ক্রস কে, ঠিক একই রকম ভাবে যদি পড়ো করলে দেখবে জে ক্রস কে ইকুয়াল টু হচ্ছে আই ক্যাপ, মানে ধনাত্মক এক্স অক্ষ বরাবর একক ভেক্টরটা পড়ে থাকবে একই রকম ভাবে। এবার ঘটনা হচ্ছে মনে রাখবো কি করে, মনে রাখার জন্য একটা সহজ উপায় আছে। তাহলে সেম যদি হয় একক ভেক্টর তাহলে জিরো হয়ে যাচ্ছে, জিরো ভেক্টর। আর যদি ডিফারেন্ট হয় তাহলে কিন্তু এখানে জিরো হচ্ছে না, আগেরটার ঠিক উল্টোটা। আগেরটা কিন্তু সেম হওয়ার জন্য ওয়ান হচ্ছিল, ডিফারেন্ট হলে জিরো হচ্ছিল। আর এখানে সেম হলে কি হচ্ছে, জিরো ভেক্টর হচ্ছে, ডিফারেন্ট হলে কিন্তু আলাদা হচ্ছে। ডিফারেন্ট হলে সেটা মনে রাখবো কি করে, সেটার জন্য একটা উপায় আছে, এই আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ এরকম ভাবে লিখবে, লিখে সাইক্লিক অর্ডারে কিভাবে ঘড়ির কাঁটার দিকে এরকম ভাবে, ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিক বরাবর এরকম ভাবে তীর চিহ্ন দিয়ে ইন্ডিকেট করবে তোমাদের সুবিধার জন্য। এবার মনে রাখবে তীর চিহ্নের দিকে যদি হয় তাহলে সেটা প্লাস হবে, আর উল্টো দিক হলে মাইনাস হবে। অর্থাৎ আই ক্রস জে যদি হয় তাহলে তীর চিহ্নের দিকে হয়েছে, তাহলে আই আর জে বাদ দিয়ে যা আছে কে ক্যাপ এটা হবে, এবং তীর চিহ্নের দিকে হয়েছে বলে প্লাস, মানে প্লাস কে ক্যাপ হবে। আই ক্যাপ ক্রস জে ক্যাপ ইকুয়াল টু হবে কে ক্যাপ বা প্লাস কে ক্যাপ। আর যদি উল্টো হতো জে ক্যাপ ক্রস আই ক্যাপ, তাহলে তীর চিহ্নের উল্টো দিকে হচ্ছে, অর্থাৎ এটা হতো মাইনাস কে ক্যাপ। তার মানে যে কোনো দুটোর ক্রস প্রোডাক্ট করলে এইরকম ভাবে যদি মনে রাখো তাহলে 3 নম্বরটা হবে ইকুয়াল টু করলে, এবং 3 নম্বরটা প্লাস হবে না মাইনাস হবে, সেটা এই তীর চিহ্নের দিকে হলে প্লাস, উল্টো দিকে হলেই মাইনাস। অর্থাৎ আই ক্রস জে ইকুয়াল টু কে হবে, জে ক্রস কে ইকুয়াল টু আই হবে, কে ক্রস আই ইকুয়াল টু হচ্ছে জে হবে। আর ঠিক উল্টো করলে সবগুলোই মাইনাস দিয়ে হবে। এইভাবে মনে রাখতে পারো। কেন হয় সেটা তো আমরা একটু আগেই দেখালাম যে কেন এরকম হচ্ছে। এইবার যদি আমি গুণটা করি তাহলে কি হবে, দেখো প্রথমে কি আছে ax i ক্যাপ ক্রস bx i ক্যাপ, সেম একক ভেক্টর, তার মানে এটা জিরো ভেক্টর হবে, অর্থাৎ প্রথমটা জিরো ভেক্টর হবে, জিরো লিখতে হবে না লিখতে হবে, ঠিক আছে, জিরো ভেক্টর লেখার দরকার নেই। এর পরেরটা চলে আসি, পরের যে পার্টটা আছে ax i ক্যাপ ক্রস by j ক্যাপ। তাহলে স্কেলার গুলোকে প্রথমে এমনি যেরকম ভাবে গুণ হয় সেরকম ভাবে লিখলাম, আর ক্রস হবে হচ্ছে দুটো ভেক্টরের মধ্যে, কাটা আই ক্যাপ ক্রস জে ক্যাপ। এটা তো জিরো হবে না কারণ ডিফারেন্ট হয়ে গেছে। এবার আমি এখান থেকে দেখে নেবো আই ক্যাপ ক্রস জে ক্যাপ করলে কি হবে, তীর চিহ্নের দিকে, তাহলে এটা প্লাস কে ক্যাপ, তাহলে এখানে কে ক্যাপ লিখে দেবো। এরকম ভাবে পরপর গুণগুলো করে যাবে, এটা থাকাতে আমাদের সুবিধা হবে। প্লাস পরেরটা ax bz কি আছে আই ক্যাপ ক্রস কে ক্যাপ, আই ক্যাপ ক্রস কে ক্যাপ উল্টো দিকে চলে এসেছে। আগেরটা ছিল আই ক্যাপ ক্রস জে ক্যাপ, সোজা দিকেই ছিল, কিন্তু এখন আই ক্যাপ ক্রস কে ক্যাপ মানে তীর চিহ্নের উল্টো দিকে। তাহলে কি হবে 3 নম্বর, মানে যেটা পড়ে থাকলো আই কে বাদ দিয়ে যেটা পড়ে জে সেটা হবে, কিন্তু উল্টো দিকে বলে মাইনাস হবে, তাহলে মাইনাস জে ক্যাপ। এইভাবে প্লাস পরেরটা, এবার হয়ে গেল প্রথমটা তিনটে। নেক্সট পরেরটা কি হবে, এটার সঙ্গে তিনটে গুণ। প্রথমে কি আছে এ ওয়াই জে ক্যাপ, তার সঙ্গে এইটা বিএক্স আই ক্যাপ, তাহলে এ ওয়াই বিএক্স এটা স্কেলার গুণ হয়ে গেল, জে ক্যাপ ক্রস আই ক্যাপ, জে ক্যাপ ক্রস আই ক্যাপ উল্টো দিকে, তাহলে মাইনাস কে ক্যাপ হবে।
তারপর একটা কি আছে জে ক্যাপ ক্রস জে ক্যাপ হবে মানে 0, এটা লিখবো না। তারপর একটা কি হবে এ ওয়াই বি জে জে ক্যাপ ক্রস কে ক্যাপ, জে ক্রস কে চিহ্নের দিকেই, তাহলে প্লাস আই ক্যাপ হবে। নেক্সট পরেরটা এ জেড কে ক্যাপ, তার সঙ্গে এটা, তাহলে এ জেড কে ক্যাপ বি এক্স আই ক্যাপ, তাহলে এ জেড আর এ জেড আর বি এক্স গুণ হয়ে গেল কে ক্যাপ ক্রস আই ক্যাপ, কে ক্যাপ ক্রস আই ক্যাপ ঠিক চিহ্নের দিকে, তাহলে প্লাস জে ক্যাপ হলো। তারপরে প্লাস এ জেড বি ওয়াই, এ জেড বি ওয়াই, এ জেড বি ওয়াই কে ক্যাপ ক্রস আই জে ক্যাপ, কে ক্যাপ ক্রস জে ক্যাপ উল্টো দিকে, তাহলে মাইনাস আই ক্যাপ। আর তারপরটা কি হবে কে ক্যাপ ক্রস কে ক্যাপ মানে 0, লেখার দরকার নেই। এবার একটু সাজিয়ে লিখবো, আই ক্যাপের সঙ্গে যেগুলো আছে সেগুলো লিখবো, জে ক্যাপের সঙ্গে যেগুলো আছে সেগুলো একসঙ্গে লিখবো, কে ক্যাপের সঙ্গে যেগুলো আছে সেগুলোকে একসঙ্গে লিখবো। চলে আসে আই ক্যাপ, তার সঙ্গে কি আছে আই ক্যাপের সঙ্গে আছে হচ্ছে এই একটা আর একটা এই দুটো, তাহলে লিখে দিই এ ওয়াই বি জে, আর এটা মাইনাস আছে বলে সঙ্গে মাইনাস দিয়ে দিলাম এ জে বি ওয়াই, এটা প্লাস জে ক্যাপের সঙ্গে কি কি আছে দেখি, জে ক্যাপ তার সঙ্গে কি কি আছে, জে ক্যাপ কি আছে এইটা আছে আর এইটা আছে, তাই প্রথমে প্লাসটা লিখি এ জেড বি এক্স, এ জেড বি এক্স মাইনাস দিলাম, একটা মাইনাস আছে গুণ করলে মাইনাস হয়ে যাবে এ এক্স বি জেড, এ এক্স বি জেড এই হবে। নেক্সট তারপর এটা কি আছে কে ক্যাপ, কে ক্যাপ আর বাকি দুটো পড়ে আছে, কে ক্যাপের প্লাস দিয়ে কোনটা আছে এটা হচ্ছে এইটা এ এক্স বি ওয়াই, এ এক্স বি ওয়াই, তারপর একটা মাইনাস দিয়ে আছে, তাই হবে একটা প্লাস একটা মাইনাস দিয়ে হচ্ছে এইটা এ ওয়াই বি এক্স, এ ওয়াই এই। তাহলে এখানে গুণ করে যেটা পেলাম সেটা হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তার মানে এটা কিন্তু একটা ভেক্টর রাশি পেলাম, অর্থাৎ এটা কিন্তু গুণফলটা একটা ভেক্টর রাশিকে প্রকাশ করছে, তাই এটাকে বলা হয় ভেক্টর গুণন। এবার আগেরটাই যেমন একটা মনে রাখার উপায় বলেছিলাম সহগগুলোর গুণ করে যোগ, যদি এই ফর্মে থাকে, এক্ষেত্রে কি করে মনে রাখবো এটা, এটা তো অনেক বড় হয়ে গেল, এটার ক্ষেত্রেও কিন্তু মনে রাখার একটা উপায় আছে, আমি বলে দিচ্ছি যাতে তোমাদের পরবর্তী ক্ষেত্রে অঙ্ক করতে সুবিধা হয় আর করতে করতে এমনি মুখস্থ হয়ে যাবে। সেটা হচ্ছে এইটি যেরকম ভাবে আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ লিখেছিলাম, ঠিক একই রকম ভাবে আই ক্যাপ মানে সেটা এক্স অক্ষ বরাবর কাজ করে, এখানে এক্স লিখবো, জে ক্যাপ মানে সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কাজ করে, সেটা ওয়াই লিখবো, আর কে ক্যাপ মানে জেড অক্ষ বরাবর কাজ করে জেড লিখবো। এইবার এই সূত্রটাকে মনে রাখবো কি করে, লক্ষ্য করে দেখো আই ক্যাপ মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর কাজ করে, তাহলে এটা বাদ দিয়ে পরপর দুটো যেটা আছে, তাহলে এটা বাদ দিয়ে এটা তখন বাদ, যেহেতু আই ক্যাপ লিখবো সেটা বাদ, এরপরে ওই তীর চিহ্নের দিকে পরপর যে দুটো আছে কি আছে ওয়াই আর জেড, তো এরপরে দেখো সবগুলো ওরকমভাবেই আছে, এই যে ওয়াই জেড এ ওয়াই বি জেড দিয়ে মাইনাস সবগুলো ইন্টারচেঞ্জ হয়ে যাবে, এ ওয়াই ছিল এখন হয়ে যাবে বি ওয়াই, এই বি ওয়াই, বি জেড ছিল এখন সেটা হয়ে যাবে এ জেড। এইভাবে মনে রাখবে যে যেটা করছি সেটা বাদ দিয়ে পরপর যে দুটো আছে সেগুলো হচ্ছে এ আর বি এর সহগ হয়ে যাবে, এক্স আই ক্যাপ করছি মানে হচ্ছে এক্স অক্ষ বরাবরের জন্য করছি, এটা বাদ দিয়ে পরপর কি আছে ওয়াই আর জেড, তাহলে সবগুলো কি হবে প্রথমটা হবে এ ওয়াই বি জেড, তারপরে সবটা চেঞ্জ হয়ে যাবে সেটা হচ্ছে বি ওয়াই এ জেড, মাঝখানে একটা মাইনাস দেখো মিলে গেল। পরেরটাও দেখো তাই হবে প্লাস জে ক্যাপ, জে ক্যাপ করছি মানে ওয়াই অক্ষ বরাবরের জন্য করছি, এটা বাদ তাহলে এরপরে কি আছে জেড তারপরে এক্স, তাহলে প্রথমে হবে জেড তারপরে হবে হচ্ছে এক্স, তাহলে কি হবে এ জেড বি এক্স মাইনাস বি জেড এ এক্স, দেখো তাই আছে মিলে যাবে। তারপর একটা কে ক্যাপের জন্য করব, তাহলে তখন এটা বাদ এরপরে কি আছে x, তাহলে প্রথমে হবে x তারপরে হবে y, অর্থাৎ ax by, তারপরে কি হবে bx ay, মাঝখানে মাইনাস, দেখো মিলে গেল। এইভাবে মনে রাখলে দেখবে জিনিসটা অনেকটা ইজি বলে মনে হবে। এটা ছাড়াও আরেকটা ভাবে মনে রাখা যায়, সেটা হচ্ছে এরপরে তোমরা অঙ্কে করবে ডিটারমিনেন্ট, এই ডিটারমিনেন্ট হচ্ছে বজ্রগুণন পদ্ধতির মতো করে বার করা, সেইভাবেও কিন্তু এটা মনে রাখা যায়। সেটা হচ্ছে এরকম ভাবে যদি থাকে আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ দিয়ে যদি এরকম ভাবে ক্রস গুণন থাকে তাহলে সেটাকে এরকম ভাবে লেখা যায় আই ক্যাপ জে ক্যাপ
এ ক্যাপ দিয়ে এ ভেক্টরের আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সহগ লিখবো, সেটা হচ্ছে ax ay az। একই রকম বি ভেক্টরের সহগগুলো লিখবো bx by bj করে। এটা হচ্ছে ডিটারমিনেন্টের চিহ্ন। এই ডিটারমিনেন্টটা করলে এটাই আসে। সেক্ষেত্রে নিয়ম হচ্ছে বজ্র গুণনের মতো, অর্থাৎ আই ক্যাপ যখন করবো আই ক্যাপ বরাবর যে এই যে কলাম আর যে রো আছে এটাকে বলা হয় রো, এটা হচ্ছে কলাম, এটা বাদ, অর্থাৎ এটা বাদ হবে আর এটা বাদ হবে। বাকি যে দুটো পড়ে আছে মানে বাকি যে চারটে পড়ে আছে এদের মধ্যে নিয়ম হচ্ছে বাঁ দিকের উপরেরটার সঙ্গে ডান দিকের নিচেরটার গুণ মাইনাস বাঁ দিকের নিচেরটার সঙ্গে ডান দিকের উপরেরটার গুণ। অর্থাৎ বাঁ দিকের এটা হচ্ছে বাঁ দিক, তার উপরেরটার সঙ্গে ডান দিকের নিচেরটার গুণ হবে মাইনাস বাঁ দিকের নিচেরটার সঙ্গে ডান দিকের উপরেরটার গুণ হবে। অর্থাৎ হবে ay bz, এই যে ay bz মাইনাস by az, by az। এরকম ভাবে পরপর ওই ডিটারমিনেন্টের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী করলে সরাসরি কিন্তু এখানে ওই ক্রস গুণন করলে যে মানটা বেরোয় সেটা আমরা পেয়ে যাব। এটা অঙ্কে যখন ডিটারমিনেন্ট হয়ে যাবে তখন দেখবে এইভাবে করতেই সুবিধা হবে। আপাতত যদি ডিটারমিনেন্ট না হয়ে থাকে অঙ্কে, তাহলে তোমাদের আমি যেভাবে বললাম নিয়মটা মনে রাখার জন্য এরকম ভাবে একটা সাইক্লিক অর্ডারে এক্স ওয়াই জেড লিখে নিয়ে তারপরে যেটার জন্য করছি ওটাকে বাদ দিয়ে পরপর যে দুটো আছে সেটাই হচ্ছে এ আর বি এর সহগ হয়ে যাবে, আর মাইনাস দিয়ে তারপরেরটার ক্ষেত্রে সেই সহগগুলো ইন্টারচেঞ্জ করবে, অর্থাৎ এরটা হয়ে যাবে বি এর আর বি এরটা হয়ে যাবে এ। এইভাবে মনে রাখলেও কিন্তু হবে। এটাই হচ্ছে ডট আর ক্রস গুণন করার নিয়ম। আমি একদম ভেঙে ভেঙে জিনিসটাকে বললাম, এবার তোমরা যত বাড়িতে জিনিসটা নিয়ে প্র্যাকটিস করবে আরো পরিষ্কার হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে যে কখন আমি ডট গুণন করব আর কখন হচ্ছে ক্রস গুণন করব। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমাকে তো সরাসরি ডট গুণন বা ক্রস গুণন হিসাবে অঙ্ক নাও দিতে পারে। আমাকে বুঝে নিতে হবে কোন অঙ্কের ক্ষেত্রে ডট গুণন হচ্ছে আর কোন অঙ্কের ক্ষেত্রে ক্রস গুণন হচ্ছে। সেটার জন্য আমাদের ব্যবহারটা জানতে হবে। সেই ব্যবহারটা হচ্ছে মোটামুটি আমি লিখে রেখেছি, কয়েকটা দেখিয়ে দিচ্ছি। যেমন স্কেলার গুণন বা ডট গুণন হয় সাধারণত তিনটে ক্ষেত্রে। যদি ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ বার করতে হয়, দুটো ভেক্টর দিয়ে দিয়েছে তাদের মধ্যবর্তী কোণ বার করতে হবে, তখন আমরা ডট গুণনের সাহায্যে করব। ভেক্টর দুটো যদি পরস্পর লম্ব হয় তখন, আর অভিক্ষেপ নির্ণয়ের ক্ষেত্রে, অভিক্ষেপ মানে প্রজেকশন, এটা অঙ্কেও আছে আর মেইনলি এটা ফিজিক্সে জয়েন্টের জন্য লাগে। এই পার্টটাই পরে করাবো। আগে যেটুকু একদম প্রাথমিক বা মানে এই মানে একাদশ শ্রেণীর জন্য খুব গুরুত্বপূর্ণ সেটুকু করিয়ে নিই, তারপরে জিনিসটা একটু ইজি হয়ে গেলে, কারণ একদম নতুন তো তাই প্রথমেই সবগুলো করালে একটু সমস্যা হতে পারে, তাই এইটা আমি পরে করাবো। বাকি ব্যবহার দুটো দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে ক্রস গুণন কেন করা হয়, এইগুলোর জন্য। দুটো ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তখন, এই দুটো ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তখন, তারপর হচ্ছে এমন একটা ভেক্টর নির্ণয় করতে বলেছে যেটা হচ্ছে ওই দুটো ভেক্টরের উভয়ের উপরই লম্ব, সেরকম ভেক্টর নির্ণয় করতে গেলে তখনও ক্রস গুণন করতে হয়। আর একটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগে। এবার একটা একটা করে দেখাচ্ছি। মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে কি করে করব, এটা হচ্ছে আমরা জানি a ডট b ইকুয়াল টু কি হয়, a এর মান ইনটু b এর মান ইনটু cos অফ ওদের মধ্যবর্তী কোণ। তার মানে cos আলফা এখান থেকে লেখা যায় a ডট b ডিভাইডেড বাই a এর মান ইনটু b এর মান। এবার i ক্যাপ j ক্যাপ আর k ক্যাপ দিয়ে যদি দুটো ভেক্টর দেয়া থাকে, ডট করলে কি আমরা জানি সহগগুলোর গুণ করে যোগ, আর নিচে ভেক্টরের মান কি করে বার করে, রুট ওভার অফ i এর সহগ স্কয়ার প্লাস j এর সহগ স্কয়ার প্লাস k এর সহগ স্কয়ার। এরকম করে এই মানটাও পেয়ে যাব, এই মান দুটোও পেয়ে যাব। করলে এখান থেকে cos আলফার একটা মান পেয়ে যাব, সেই cos আলফার মান থেকে আমরা আলফার মানটা পেয়ে যাব। তার মানে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ পেয়ে যাব। এরকম টাইপের কিছু অঙ্ক আছে। এবার একটা প্রশ্ন অনেকে করতে পারে, স্যার এটা তো cos আলফা দিয়ে করলেন, একই রকম ভাবে ক্রস গুণন যেটা আছে বা ভেক্টর গুণন যেটা আছে ওইখানেও তো করা যেতে পারে, কারণ ওখানে sin আলফা দিয়ে আছে। কিন্তু জানবে যে ক্রস গুণনের সাহায্যে মধ্যবর্তী কোণটা বার করা যায় না, কারণ ক্রস গুণনে কি হয়, এখানে ক্রস চিহ্ন হবে আর এখানে এটা sin আলফা হবে ঠিকই, কিন্তু তার সঙ্গে একটা কি থাকবে, এখানে একক ভেক্টর থাকবে। অর্থাৎ sin আলফা ইকুয়াল টু কি হবে, এই ভেক্টর থেকে নিচে চলে আসবে। এবার এদিক থেকেও ক্রস করার জন্য একটা ভেক্টর বেরোবে আর এখান থেকে একটা ভেক্টর এসে নিচে চলে আসবে। দুটো ভেক্টরের কিন্তু ভাগ করা যায় না, এটা একদম ভিডিওর প্রথমেই বলেছে। এখানে দুটোই স্কেলার, দুটোকে ভাগ করা যাচ্ছে, তাই cos আলফার মানটা বেরিয়ে আসবে।
কিন্তু ওইখানে কিন্তু দুটো ভেক্টর চলে আসবে, সাইন আলফা ইকুয়াল টু দুটো ভেক্টর রাশি ভাগফল, যেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো না। তাই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বার করতে গেলে আমরা কিন্তু ডট গুণনের সাহায্যেই করব এইভাবে। নেক্সট, দুটো ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তখন কিন্তু আমরা ডট গুণন দিয়ে করার চেষ্টা করব। কেন? কারণ ডট গুণনে কি হয়, দুটো ভেক্টরের মান গুণ কোসাইন বা কস অফ তাদের মধ্যবর্তী কোণ। এর মধ্যবর্তী কোণটা পরস্পর লম্ব হলে 90 ডিগ্রি হবে। cos 90 মানে কত? 0। তার মানে একদিকের পার্টটা 0 হয়ে যাবে, আমাদের ক্যালকুলেশনটা করতে সুবিধা হবে। মানে a ডট b ইকুয়াল টু তাহলে হয়ে যাবে 0। এবার a ডট b এর মানটা যদি ওই সহগের i ক্যাপ j ক্যাপ আর k ক্যাপের সহগের গুণের যোগ হিসাবে লিখি, তাহলে এদিকে একটা পার্ট থাকবে আর ওদিকে ইকুয়াল টু 0 হবে। তাহলে কি হবে, এদিকের কোনো একটা অজানা মান যদি থাকে, a b এরকম কোনো ধ্রুবক থাকে, সেই ধ্রুবকের মানটা আমরা বার করতে পারবো। কিছু অঙ্ক আছে এরকম, অঙ্কগুলো করলে ব্যাপারটা বুঝতে পারবে। কারণটা খালি জেনে রাখো যে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে বা ভেক্টর দুটো লম্ব হলে ডট করলে কি হয়, তখন একদিকের পার্টটা শূন্য হয়ে যাবে। সেই কারণে মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি দেয় বা দুটো ভেক্টর যদি পরস্পর লম্ব দেয়, তখন আমরা ডট গুণনের সাহায্যে করার চেষ্টা করব। নেক্সট, অভিক্ষেপটা বললাম এর পরের ভিডিওতে বা তারপরে আমি করিয়ে দেবো। এখন কোনো অঙ্ক অভিক্ষেপ দিয়ে পাবে না, এর পরে পাবে। সেট 2 তে হয়তো কিছু অঙ্ক থাকবে, এটা আমরা পরের ভিডিওতে দেখলেই হয়ে যাবে। আপাতত যেটুকু একদম ইজি বা প্রাথমিক সেগুলো করে নিই। এরপরে চলে আসি ভেক্টর গুণন বা ক্রস গুণনের ব্যবহার। তার কি বললাম, ঠিক যে কারণের জন্য এখানে পরস্পর লম্ব হলে ডট গুণন করব, তাহলে কি হবে, cos 90 বলে 0 হয়। ঠিক একই কারণের জন্য দুটো ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে কি হবে, মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি হবে বা 180 ডিগ্রি হবে। একই দিকে সমান্তরাল হলে 0 ডিগ্রি হবে, বিপরীত দিকে সমান্তরাল হলে 180 ডিগ্রি হবে। এখানে কিন্তু সাইন দিয়ে হয় ক্রসের ক্ষেত্রে, তাহলে কি হবে, সাইন 0 ডিগ্রি বা সাইন 180 ডিগ্রি 0 হয়। তার মানে একদিকের পার্টটা 0 হয়ে যাবে, ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে ঠিক যে কারণের জন্য দুটো ভেক্টর লম্ব হলে ডট গুণন করব, ঠিক একই কারণের জন্য দুটো ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে কিন্তু আমি ক্রস গুণন করব অঙ্কের সুবিধার জন্য। এরপরে চলে আসে হচ্ছে উভয় ভেক্টরের সাথে লম্ব ভেক্টর নির্ণয়। আমরা এর আগেই দেখেছি a ক্রস b মানে হচ্ছে এমন একটা ভেক্টরকে বোঝায় যে ভেক্টরটা হচ্ছে a আর b উভয়ের উপরই লম্ব। তার মানে দুটো ভেক্টর দিয়ে দিয়েছে, এবার বার করতে দিল এমন একটি ভেক্টর নির্ণয় করো যে ভেক্টরটি এই দুটো ভেক্টরের উপরই লম্ব। তখন ওই দুটো ভেক্টরে ক্রস করলেই হয়ে যাবে। ক্রস করলে যে ভেক্টরটা পাওয়া যাবে সেই ভেক্টরটা হচ্ছে ওই দুটো ভেক্টরের উপরই লম্ব একটা ভেক্টরকে প্রকাশ করবে। অনেক সময় এরকম দেয়, ওই দুটো ভেক্টরের সঙ্গে লম্বভাবে কাজ করছে এমন একটা একক ভেক্টর নির্ণয় করে। এই একক ভেক্টর কিভাবে নির্ণয় করে, সেটা হচ্ছে যে কোনো ভেক্টর এরকম ভাবে লেখা যায়, এ ভেক্টর এর মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে মান, একটা দিক। আমি দুটোকে আলাদা করে লিখি, তাহলে লেখা যায় হচ্ছে এ ভেক্টরের মান এর সঙ্গে হচ্ছে দিক। এই এন ক্যাপটা হচ্ছে এমন একটা একক ভেক্টর যার অভিমুখ হচ্ছে এ বরাবর। তাহলে মান 1, তার মানে গুণ করলে এটাই থাকবে। আর অভিমুখটা কোন দিকে, এ ভেক্টর বরাবর। তার মানে এইটা আর এইটা একই হবে, এটা মান এটা দিক। তার মানে এ ভেক্টর বরাবর একক ভেক্টর এন ক্যাপ ইকুয়াল টু কত হবে, এটা নিচে চলে আসবে এ ভেক্টর বাই এ ভেক্টরের মান। তার মানে যে কোনো ভেক্টরকে তার সাংখ্য মান দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে ওই ভেক্টর বরাবর একক ভেক্টরকে পাওয়া যায়। তাহলে যেটা বললাম যে দুটো ভেক্টর দিয়েছে, ওই দুটো ভেক্টরের সাথে লম্বভাবে অবস্থিত বা ক্রিয়া করছে এমন একটা একক ভেক্টর নির্ণয় করতে দিয়েছে। তখন কিভাবে করব, ওই a ক্রস b করব, করলে হচ্ছে a আর b এর সাথে লম্বভাবে অবস্থিত একটা ভেক্টর পেয়ে যাব। এবার সেই ভেক্টরের দিকে একক ভেক্টর বার করব, কি করে, ওই a ক্রস b করে যে মানটা বেরোলো ওই ভেক্টরটা ডিভাইডেড বাই ওই ভেক্টরের সংখ্যমান, তাহলেই সেটা হয়ে যাবে হচ্ছে a এবং b দুটোর সাথেই লম্বভাবে ক্রিয়াশীল একটা একক ভেক্টর। এরকম টাইপের অঙ্ক দিতে পারো। আর লাস্ট হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়। ক্ষেত্রফল নির্ণয় কি করে করব, আবার একটা ত্রিভুজ দিয়েছে, এটা একটু দেখিয়ে দিই, এটা একটা প্রমাণও দিতে পারে। এটা a, এটা b আর এটা c। ত্রিভুজে এরকম ভাবে তিনটে বাহু দিয়েছে। প্রথম বাহুটা a ভেক্টরকে নির্দেশ করছে, দ্বিতীয়টা b ভেক্টর, তৃতীয়টা হচ্ছে c ভেক্টর। এবার আমি বললাম এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, a আর b এর। এবার এই ত্রিভুজটার ক্ষেত্রফলকে নির্ণয় করব। কি করে করব, প্রথমে কি করতে হয়, ওই একটা লম্ব টানতে হয় যেটা হচ্ছে উচ্চতা হিসাবে কাজ করে। তো ধরলাম এই বিন্দু থেকে একটা লম্ব টানলাম, সেটা হচ্ছে এইটা, এটা h,
এটাই হচ্ছে ত্রিভুজের উচ্চতা হিসাবে কাজ করবে। এবার ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, হাফ ভূমি ইনটু উচ্চতা। তাহলে এটা উচ্চতা হলে তার সাপেক্ষে এটা ভূমি, তাহলে হাফ এই ভূমি বি ভেক্টর, তাহলে বি ভেক্টরের মান ইনটু উচ্চতা, উচ্চতা হচ্ছে এইচ। এবার এইচ এর মানটা আমি যদি এ ভেক্টরের সাপেক্ষে বার করি তাহলে কত হবে, এটা একটা সমকোণী ত্রিভুজ যার এটা সমকোণ, এটা থিটা, তাহলে এইচটা লম্ব হিসাবে কাজ করবে, এটা 90, তার বিপরীতে এটা হচ্ছে অভিভুজ হিসাবে কাজ করবে, আর এটা হচ্ছে ভূমি হিসাবে কাজ করবে। আমি এইচটাকে এর সাপেক্ষে বার করব, তাহলে এইচ বাই এ ভেক্টরের মান ইকুয়াল টু হবে লম্ব বাই অভিভুজ মানে sin থিটা। কারণ এইচ ইকুয়াল টু হবে এ ভেক্টরের মান ইনটু sin থিটা। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে হাফ বি ভেক্টর যেমন ছিল, এইচ এর জায়গায় হবে এ ভেক্টরের মান ইনটু sin থিটা, এ ভেক্টরের মান ইনটু sin থিটা। তাহলে এটা কি হয়ে গেল, হাফ এ ভেক্টরের মান বি ভেক্টরের মান ইনটু sin অফ তাদের মধ্যবর্তী কোণ, মানে হচ্ছে ক্রস গুণন, কিন্তু একক ভেক্টরটা নেই, তার মানে এটা হচ্ছে ক্রস গুণনের সাংখ্য মানটা। তাহলে এটাকে লেখা যায় a ক্রস b তার সাংখ্য মান। তার মানে কোন ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে হাফ দুটো ভেক্টরের মানে দুটো বাহুর ক্রস গুণনের সাংখ্য মান। ঠিক আছে, হাফ a ক্রস b যদি করি সাংখ্য মান না করি তাহলে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলটা ভেক্টর রূপ বেরোবে, আর সাংখ্য মানটা যদি করি তাহলে হচ্ছে ওই ত্রিভুজের ক্ষেত্রফলের সাংখ্য মানটা পেয়ে যাবে, মানে স্কেলার মানটা পেয়ে যাবে। যদি খালি ক্রস গুণন করে হাফ করে দিই তাহলে হচ্ছে ভেক্টর রূপটা পাবো, আর যদি তার সাংখ্য মানটাকে বার করি তাহলে হচ্ছে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সাংখ্য মানটাকে পাবো। এবার এটা হচ্ছে a আর b দিয়ে বললাম, একই রকম ভাবে যদি আমি উচ্চতাটা এইভাবে না টেনে এইভাবে টানতাম এই বিন্দু থেকে এরকম হতো, তাহলেও তো হতো হাফ ভূমি ইনটু উচ্চতা, সেক্ষেত্রে তখন এই দুটো বাহুর সাপেক্ষে হতো, তখন সেক্ষেত্রে হতো হাফ বি ক্রস সি। যদি এই দুটো বাহুর সাপেক্ষে করতাম হাফ সি ক্রস এ, অর্থাৎ পরপর গৃহীত বা একই ক্রমে গৃহীত দুটো ত্রিভুজের যে কোনো দুটো বাহুর ক্রস গুণন করে তার সাংখ্য মানটা হাফ করলেই হচ্ছে ক্ষেত্রফলের সাংখ্য মানটা পেয়ে যাবে, বা ক্রস গুণন করে তাকে হাফ দিয়ে গুণ করলেই হচ্ছে আমরা ওই ক্ষেত্রফলের ভেক্টর রূপটা পেয়ে যাব। ত্রিভুজের ক্ষেত্রে যদি এটা হয় একই রকম ভাবে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রে কি হবে, খুব ইজি। ধরলাম এ আর বি এই দুটো হচ্ছে সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু, তাহলে এইভাবে এরকম একটা সামান্তরিক কল্পনা করলাম, এটা বি ভেক্টর হলে এটাও বি ভেক্টর হবে, এটা এ ভেক্টর হলে এটাও এ ভেক্টরকে নির্দেশ করবে। এবার আমি যদি যে কোনো একটা কর্ণকে যুক্ত করে দিই, এইটা হোক বা এটা হোক, তাহলে এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ, এবং এই দুটো কিন্তু সর্বসম ত্রিভুজ হবে। তার মানে এই সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে, দুটো ত্রিভুজের গুণফল, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল। এবার দুটো ত্রিভুজের ক্ষেত্রফলই সেম হবে, তার মানে 2 ইনটু যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে টোটাল সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু হবে হচ্ছে 2 ইনটু যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল। এবার যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল মানে কত হবে, একটু আগে বললাম হাফ যে কোনো দুটো একই ক্রমে গৃহীত বাহুর ক্রস গুণনের সাংখ্য মান। তাহলে কি হবে, 2 আর হাফটা কেটে গিয়ে a ক্রস b। তার মানে সামান্তরিকের দুটো সন্নিহিত বাহুর ক্রস গুণন করলে সেটাই হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফলের ভেক্টর রূপ পাওয়া যাবে, আর সেই ক্রস গুণনটা করে তার সাংখ্য মানটাকে নিলে সেটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফলের সাংখ্য মানটাকে পাওয়া যাবে। এইভাবে আমরা ক্রস গুণনের সাহায্যে কোনো সমতলিক ক্ষেত্রের ক্ষেত্রফলের মানটাকে বার করতে পারবো। তাহলে সবকটা ব্যবহারই মোটামুটি দেখলাম, একটা খালি দেখলাম না, এটা পরের দিনই আমরা দেখব। আপাতত যেগুলো দেখালাম সেইগুলোর সাহায্যে কিছু নিউমেরিক্যাল প্রবলেম বা গাণিতিক সমস্যা আমি দিয়ে দেবো, সেগুলোকে বাড়িতে চেষ্টা করব। না পারলে অবশ্যই আমাকে গ্রুপের মাধ্যমে হোক বা কমেন্টসের মাধ্যমে হোক সেটা আমায় জানাবে, যা যা সমস্যা হচ্ছে আমি যতটা সম্ভব সেটাকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আপাতত বাড়িতে এই সূত্রগুলোকে ভালো করে মনে রাখার চেষ্টা করো, কিভাবে আমি মনে রাখতে বললাম সেটার সাহায্যে বোঝার চেষ্টা করো বা মনে রাখার চেষ্টা করো, তাহলে পরবর্তী ক্ষেত্রে কখনো ভুলবে না। আর যত এগুলোর সাহায্যে অঙ্ক করবে তত কিন্তু জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। আজকের ভিডিও এটুকুই থাকলো, এর পরের দিন ভেক্টরের লাস্ট পার্টটা করানোর চেষ্টা করব, বা পরের দিনই ভেক্টরটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করব। আপাতত যেটুকু করালাম সেগুলো ভালো করে দেখো, সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, থ্যাংক ইউ।